সুপ্রিয় দর্শক, স্পোর্টস মেইলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আমি শামীম চৌধুরী। আজ আমরা আলোচনা করব বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন খেলাধুলার নিউজ যে ছাপা হয়েছে তার উপরে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং খুব জনপ্রিয় টকশোর মুখ কায়সার ভাই, এম কায়সার ভাই। থ্যাংক ইউ শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এখন আমরা এক পলক দেখে নিই যে আজকে পত্রিকায় কি সমস্ত নিউজ ছাপা হয়েছে ক্রীড়া পাতায়। আপনি প্রথমে যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলোর শিরোনাম হচ্ছে খেলাধুলার পাতার আশা নিয়ে শুরু, শেষ দিন আর ভাগ্য বদলাতে পারবেন কি হাতুড়ু সিংয়ে, সাকিবকে নিয়ে সিদ্ধান্ত প্রথম টেস্টের পর। এখানে তিনটা নিউজ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। পরবর্তীতে আমরা যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠের খেলাধুলা পাতার লিড নিউজ হচ্ছে সেই রাওয়ালপিন্ডিতে উজ্জ্বল মুশফিক। সাকিব এবং মুশফিককে কেন্দ্র করেই মোটামুটি সব জায়গায় নিউজগুলো এসেছে। আজকের পত্রিকার নিউজের শিরোনাম হচ্ছে প্রাপ্তির দিনে আছে তার আক্ষেপও। আর জামালকে নিয়ে ভুটান ম্যাচের ক্যাম্প, ম্যানচেস্টারের রোমাঞ্চকর শেষের অপেক্ষা। এখানে আরেকটা নিউজ আছে, সেটা হচ্ছে আপনার টেস্ট, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড টেস্টকে নিয়ে। কালবেলা নিউজ হচ্ছে শিরোনাম মুশফিকের কাব্যিক ইনিংস। সমকালের স্পোর্টস পাতার প্রধান শিরোনাম হচ্ছে মুশফিকের পাকিস্তান জয়। ডেইলি স্টারের প্রধান শিরোনাম হচ্ছে উইকেটস ইন ফার্স্ট আওয়ার ভাইটাল মিরাজ, ডিসিশন অন সাকিব এক্সপেক্টেড আফটার ফার্স্ট টেস্ট ফারুক। এখানে কিন্তু সাকিবের একটা নিউজ আছে, গুরুত্ব দিয়ে তারা চেপেছে। কাসার ভাই, জি, আমরা যে নিউজগুলো দেখলাম তার মধ্যে অধিকাংশ নিউজই হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। আর বাংলাদেশ একটা দারুণ পজিশনে আছেন। আপনি পাকিস্তানের যে রানটা ছিল, অনেকে মনে করছিল যে এই রানটা দেখে আমাদের ব্যাটাররা না জানি আটকে ওঠে, কিন্তু সেটা কিন্তু হয়নি। আমরা লিড নিয়েছি 117 রানে। মুশফিক দারুণ একটা ইনিংস খেলেছেন, অল্পের জন্য উনি মিস করেছেন ডাবল সেঞ্চুরি। একটু বলবেন আপনি যে আমাদের যে ব্যাটিংয়ের প্রায় 6টা সেশন খেলেছে, যদি আপনি হিসাব করে দেখেন সেকেন্ডের লাস্ট ঘন্টা থেকে শুরু করে কালকে 1 ঘন্টার আগে ছেড়েছে বাংলাদেশ, কেমন লাগলো বাংলাদেশের ইনিংসটা? খুবই স্বপ্নের মতো দিন, আসলে কোনো সন্দেহ নেই। কারণ এর আগে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে যে কয়টি ম্যাচ খেলেছিল, খুব সম্ভবত 5টি ম্যাচ খেলেছিল পাকিস্তানের মাটিতে, এবং কোনো ম্যাচেই আপনি ম্যাচ কিন্তু বাঁচাতে পারেনি। সবগুলো ম্যাচই বাংলাদেশ হেরেছিল। এর মধ্যে দু একটা ম্যাচে ভালো ব্যাটিং হয়েছিল। যদি আপনি একদম স্পেসিফিকলি বলতে বলেন, তাহলে আমি বলবো যে 2003-এ মুলতান টেস্ট, যেটা আমরা জয়ের কাছাকাছি গিয়েছিলাম, এবং পেশোয়ার টেস্টেও ব্যাটিংটা আমাদের ভালো হয়েছিল। কিন্তু ফার্স্ট ইনিংসটা ব্যাটিংটা ভালো হয়েছিল, যেখানে জাভেদ ওমর সেঞ্চুরি করেছিলেন, কিন্তু আমরা ম্যাচ বাঁচাতে পারিনি। এখন এই টেস্টে, রাওয়ালপিন্ডিতে যে টেস্টটা হচ্ছে, সেখানে ব্যাটিংটা আমাদের দুর্দান্ত হয়েছে। ঠিক প্রপার ব্যাটিং যেটাকে বলে, টেস্টে কিন্তু প্রপার ব্যাটিং করলে আপনি দেখবেন যে ম্যাচে অনেক ভালো পজিশনে থাকতে পারবেন। সেই পজিশনে কিন্তু এখন বাংলাদেশ রয়েছে। প্রপার ব্যাটিংটা আমি বলছি এই কারণে, আপনি দেখবেন যে শামীম ভাই, এখানে সব ব্যাটাররা কিন্তু আপনি গিয়েই মানে খেলার যে একটা টেন্ডেন্সি থাকে সেটি কিন্তু তারা করেননি। তারা গিয়ে একটু থিতু হয়েছেন, উইকেট দেখেছেন, ম্যাচের পরিস্থিতি বুঝে তারপর কিন্তু ব্যাটিংটা করেছেন। আপনি দেখবেন যে বাংলাদেশ 565 রান করেছে এবং খুব বেশি ওভার কিন্তু খেলেনি, 167 বা 165 ওভারের মতো ব্যাটিং করেছে। তো 565-কে যদি এটা কিন্তু কায়সার ভাই পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আমাদের হাইয়েস্ট। আপনি নিশ্চয়ই ছিলেন 2015 সালে যে খুলনা টেস্ট হলো, যেটা তামিম এবং ইমরুলের রেকর্ডে আমরা 555 করছিলাম, সেটাকেও কিন্তু টপকে গেছেন। রাইট, সেখানে ডাবল সেঞ্চুরির একটা পার্টনারশিপ হয়েছিল তামিম এবং মুশফিক ইমরুলের মধ্যে। এখানেও প্রায় ডাবলের কাছাকাছি পার্টনারশিপ ছিল, যেটা মুশফিকের সঙ্গে, এবং বেশ কয়েকটা জুটি হয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশ এই টেস্ট খেলছে কিন্তু আপনার সব মিলিয়ে 8 জন প্রপার ব্যাটসম্যান নিয়ে। আপনি মিরাজকেও যদি প্রপার ব্যাটসম্যান হিসেবে, মিরাজ তো অবশ্যই প্রপার ব্যাটসম্যান হিসেবেই খেলছেন, এবং এর মধ্যে আপনি 4টা হাফ সেঞ্চুরি হয়েছে এবং একটা সেঞ্চুরি হয়েছে। অর্থাৎ আপনি শুরু
আমরা কিন্তু সেঞ্চুরি আরো একটা পেতে পারতাম। রাইট, একদম কাছাকাছি চলে গিয়েছিলেন সাদমান। 93 রান তিনি করেছেন, 7 রানে 91 বা 93 93 তিনি করেছেন, 7 রানের জন্য সেঞ্চুরিটুকু পাননি। ঠিক একই রকম ভাবে মুশফিক রহিমও ডাবল সেঞ্চুরি একদম তার পাওনা ছিল। যেভাবে খেলছিলেন দেখে মনে হচ্ছিল, আমরা সবাই অপেক্ষা করছিলাম, আমরা যারা অনলাইনে কাজ করি তারা সবাই কিন্তু নিউজটা লিখে রেডি করে রেখেছিলাম প্রায় আর কি, যে মুশফিকের চতুর্থ ডাবল সেঞ্চুরি হতে যাচ্ছে। বাট দুঃখজনকভাবে হয়নি। একটা শটটা তিনি একটু দ্রুত আগে খেলে ফেলেছিলেন, বা বলটা একটু বেশি বাউন্স করেছিল। সেই বলে তিনি একটা মানে শর্টস খেলার জন্য যে বল বেছে নিয়েছিলেন, দ্যাট ওয়াজ হিজ রং চয়েস, এবং একটু বাড়তি বাউন্সের কারণে উইকেটে মানে ব্যাটে লেগে উইকেটের পিছনে ক্যাচটা হয়েছে। তারপরে আমি বলবো যে ডাবল সেঞ্চুরি পাননি, সেটা তার ব্যক্তিগত মাইলস্টোনের একটা মিস করেছেন তিনি, কিন্তু পুরো পজিশনটা, দলের পজিশনটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটাতে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা এক অর্থে সেভ করে ফেলেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন যে পজিশনে রয়েছে সেখানে আপনি খেলতে নামলেই যে জিতে যাবেন তা না। আপনাকে প্রথম যে জিনিসটা করতে হয় সেটা হলো যে আপনাকে নিজেকে সেভ করবেন, তারপর আপনি গো ফর দ্য উইন। সো বাংলাদেশ এখন পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে এই ম্যাচে সেই পজিশনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পঞ্চম দিনের খেলা শুরু হবে, পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগে 94 রানে বাংলাদেশ এগিয়ে রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই পঞ্চম দিনের শেষ সেশনে পাকিস্তানের যদি 3টা থেকে 4টা উইকেট, প্রথম সেশনে 3 থেকে 4 উইকেট বাংলাদেশ ফেলে দিতে পারে, পাকিস্তান ট্রেমেন্ডাস প্রবলেমে থাকবে এবং প্রেসারে থাকবে। আর শেষের দিনে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই উইকেটে স্পিন তেমন ভাবে কাজ করেনি, পেস বোলাররাও তেমন বাড়তি কোনো সুবিধাটা পাননি। তারপরেও আপনি উইকেট যেমনই হোক না কেন, পঞ্চম দিনের খেলায় শামীম ভাই উইকেট কিছুটা হলেও একটু ফাটল ধরে, কারণ এখানে এত ওভার বোলিং করেছেন, বোলাররা দৌড়াচ্ছেন, ব্যাটাররা দৌড়াচ্ছেন, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটে আজকে স্পিনাররা কিছুটা হলেও বাড়তি এক ধরনের সুবিধাটা পাবেন। সেটা যদি কাজে লাগাতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের 3-4টা উইকেট প্রথম সেশনে ফেলে দিতে পারে, তাহলে এই ম্যাচে বাংলাদেশের যে ড্র তো অবশ্যই বাংলাদেশ করতে পারবে, কিন্তু বাংলাদেশের একটা ভালো মানে জয়ের এক ধরনের, এখন পর্যন্ত কিন্তু আমরা 94 রানের লিডে আছি, তাই না? আগে তো আপনাকে পাকিস্তান 94 করতে হবে, তারপরে তাদের একটা রিজনেবল টার্গেট নিয়ে বাংলাদেশকে দিবে। এটা তো কাজটা তো একটু কঠিনই মনে হচ্ছে। এর মধ্যে সময়ও কিন্তু নেই। সো পাকিস্তান চাইবে না কোনো মতেই যে সেই পজিশনে যাওয়ার জন্য, তারা বরঞ্চ চাইবে প্রথমে যে এই ম্যাচটা তারা সিকিউর করার জন্য বা নিরাপদ করার জন্য, পরের টেস্টের প্র্যাকটিসটাও করে নিবে তারা। সেটাও হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলের উচিত হবে আজকে এই টেস্টের একদম পুরো আমব্রেলা ফিল্ডিং যেটা থাকে, যে আরেকটু আপনি অ্যাটাকিং ফিল্ডিং থাকে এবং বোলারদেরকে একটু অ্যাটাকিং মুডে বল করতে হবে। যে এই ম্যাচে যেহেতু আমরা এখন আপার হ্যান্ডে রয়েছি, পজিশনটা আমাদের উপরে রয়েছে, সো আমরা আরো বেশি প্রেসারে ফেলবো তো পাকিস্তানকে, তাহলে দেখবেন যে পাকিস্তান হয়তো ভুলগুলো করতে পারে। সো পুরো ম্যাচটার যদি কথা আপনি বলেন, আমি বলবো যে বাংলাদেশ দল যা চেয়েছিল ঠিক তাই করতে পেরেছে। প্রথম কথাটা বলি যে আপনি টসে জিতে বাংলাদেশ দল যে সময়টা ফিল্ডিং নিয়েছিল, সে সময় যে কোনো দলই কিন্তু ফিল্ডিং নিত, কারণ ওভারকাস্ট কন্ডিশন ছিল, উইকেট থেকে একটু বাউন্স আসছিল, সবকিছু মিলে 16 রানে পাকিস্তানের 3 উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ, কিন্তু তারপরে পাকিস্তান দুর্দান্ত কায়দায় ঘুরে দাঁড়িয়েছিল। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে চ্যালেঞ্জে দেওয়ার জন্য পাকিস্তান একটু আগে ভাগে ইনিংস ডিক্লেয়ার করে ফেলেছে। পাকিস্তান যদি এই ইনিংসটাই 500-র বেশি রান তুলে ডিক্লেয়ার করতো বা আর একটু সময় নিত, তাহলে দেখতেন যে হয়তো বাংলাদেশ দলের জন্য একটু বিপদটা হতে পারতো। তবে তারপর আমি মনে করি যে এই উইকেটে বাংলাদেশ দলের যেমন ব্যাটিং করার কথা ছিল, যেভাবে জুটি গড়ার কথা ছিল, বিশেষ করে আমরা আমাদের টেস্ট নিয়ে যখন আমরা আলোচনা করি তখন ম্যাক্সিমাম সময় কিন্তু বলি যে ব্যাটিংটাই আমাদের সবচেয়ে দুর্বল দিক। সেই দুর্বলতা কিন্তু এই টেস্টে বাংলাদেশ দারুণভাবে কাটিয়ে উঠেছে, এবং যে ব্যাটাররা আপনার ইনিংস লম্বা করার সুযোগটা পেয়েছেন সেটা তারা কাজে লাগিয়েছেন খুব ভালোভাবে। 7-8জন ব্যাটারের মধ্যে আপনি 4টা হাফ সেঞ্চুরি হয়েছে, একজন সেঞ্চুরি পেয়েছেন এবং বিগ সেঞ্চুরি। জুটিগুলা খুব ভালো হয়েছে, মাত্র 2টো জুটি আমরা খুব ভালো মতো দেখতে পাইনি। ব্যাটারদের ব্যর্থতার মধ্যে যদি আপনি বলেন তাহলে জাকির হাসান এবং সাকিব ছাড়া বাদবাকি সব ব্যাটসম্যানরা খুব ভালো পারফরমেন্স করেছেন। সো এই ধরনের একটা ড্রিম স্টার্ট একটা টেস্ট সিরিজে আমি মনে করি যে বাংলাদেশ দলকে এই সিরিজে এখন অনেক আত্মবিশ্বাস এনে দিবে। কাসিম ভাই, যখনই আমরা আমাদের টেস্ট টিম নিয়ে বা খুব ওরিড থাকি তখনই কিন্তু আমাদের টেস্ট টিমটা ভালো করে। আপনি এর আগেও দেখেছেন যে মানে ওয়েলিংটনে যে টেস্টটা বাংলাদেশ খেললো, ওটা কিন্তু কেউ প্রত্যাশা করেনি যে বাংলাদেশ এত বড় স্কোর করে ফেললো। এবং আমরা যখনই আমাদের ব্যাটিং নিয়ে কথা ওঠে তখন কিন্তু আমরা একটা প্রুভ করি, কারণ টেস্টের কিন্তু আমরা কিন্তু সেভাবে টেস্টের জন্য প্রিপেয়ার্ড কখনোই থাকি না, কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে দুর্দান্ত কিছু করে ফেলি। এখানে আচ্ছা আরেকটা এখানে জানতে ইচ্ছা করে, সেটা কি পাকিস্তান কি স্ট্র্যাটেজি একটু ভুল করছে না? তাদের যে এখন যে মেইন স্ট্রাইক বোলার স্পিনার আবরার, তাকে রেখে আপনি এই মানে একাদশটা সাজিয়ে, আমি মনে করি যে স্পিনারদের তাকে না নেওয়ার চেয়ে আরেকটা বড় পাকিস্তান যে ভুলটা করেছে সেটা হলো যে উইকেট।
আপনি রাওয়ালপিন্ডির উইকেট, আমরা জানি যে রাওয়ালপিন্ডির উইকেট একটু আপনি ব্যাটিং ওরিয়েন্টেড হয়ে থাকে, এখানে ব্যাটসম্যানরা ভালো সুবিধাটা পেয়ে থাকেন, কিন্তু তারপরও যেহেতু আপনি হোম কন্ডিশনে সুবিধাটা পাচ্ছেন, তাহলে আপনি কেন এই উইকেটটাকে যদি একটু ভালোভাবে নার্চার করতে পারতেন, তাহলে সিরিজের আগে কিন্তু এই উইকেট থেকে আরেকটু স্পাইসি করা যেত, এখান থেকে পেস বোলার আর একটু বাড়তি সুবিধাটুকু পেতে পারতেন। আর পাকিস্তান যেহেতু এখানে 4 জন জেনুইন পেস বোলার নিয়ে খেলছে, তাহলে যেহেতু জেনুইন পেস বোলার নিয়ে আপনি 4 জন জেনুইন পেস বোলার নিয়ে খেলছেন, তাহলে উইকেট থেকে সেই রকম স্পাইসি উইকেট আপনি কেন তৈরি করবেন না? এটা আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানের একটা সবচেয়ে বড় মিস্টেকটা এইটাই হয়েছে। কিন্তু তারপরও পাকিস্তান যেটা চেয়েছিল সেটা হলো যে উইকেটে কোনো ধরনের পরিবর্তন না করে, অর্থাৎ উইকেট প্লাসিড ব্যাটিং উইকেট রেখে একটা বড় স্কোর করে বাংলাদেশ দলকে একটা তারা বিপদে ফেলবে। এর আগেও কিন্তু সেই ফর্মুলায় তারা গিয়েছিল, কিন্তু তাদের বোঝা উচিত ছিল যে যেহেতু এটা প্লাসিড ব্যাটিং উইকেট, আমরা পাকিস্তান যেহেতু এখানে বড় রান করেছে, বাংলাদেশের ব্যাটাররা বড় রান করতে পারে। তো দেখা যাক এখন দ্বিতীয় টেস্টে এই একই ভেন্যুতে খেলাটা হবে, দ্বিতীয় টেস্টে 30 আগস্ট। তার আগে কিন্তু আপনি বেশি দিন সময় পাচ্ছেন না, উইকেট রেস্ট তেমন একটা পাবেন না, কারণ আপনি 2 টেস্টের মাঝখানে বিরতি হচ্ছে মাত্র 4-5 দিন, তার মধ্যে তো আপনি আগের দিন তো টোটালি আপনার দিতে হবে ম্যাচ রেফারিকে বুঝিয়ে। না, সেটা একটা বিষয় রয়েছে, কিন্তু তারপরে আপনি উইকেট তো একটা মাঠে সাধারণত 8টা থেকে 10টার মতো উইকেট থাকে। হ্যাঁ, এমন সবগুলো উইকেটের ক্যারেক্টার যে একই রকম হবে, সব ব্যাটিং ওরিয়েন্টেড হবে তা কিন্তু না। নিশ্চিতভাবে এখানেও কিন্তু আপনি পেস বোলিং ওরিয়েন্টেড কিছু উইকেট রয়েছে, পাকিস্তান সেই উইকেটকে বেছে নেওয়ার একটা চেষ্টাটুকু করবে। আমার কথা হলো যে যেহেতু আপনার কাছে 4 জন যে মানে খুব গ্রেট ফাস্ট বোলার রয়েছেন যারা একাই কিন্তু ম্যাচ জেতাতে পারেন, তাহলে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য উইকেট আপনি সেরকম ভাবে বানাবেন না কেন? সেটা বানায়নি পাকিস্তান। যেটি বললাম যে পাকিস্তান হয়তো মনে করেছিল যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অত স্ট্রং না যে তারা 500-র জবাবে 500 করতে পারে। সো এই কারণে আপনি দেখবেন যে তারা কিন্তু 500 রান করতে পারতো এখানে রাওয়ালপিন্ডি টেস্টে, কিন্তু তারপরে তারা 448 রান করে ইনিংসটা ডিক্লেয়ার করে দিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচের এখন বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা দেখে সেটা সেইভাবে শিক্ষাটা নিয়ে তারা হয়তো সেকেন্ড টেস্টের জন্য উইকেট আরেকটু স্পাইসি করবে। কাসা ভাই, আরেকটা প্রসঙ্গে আসি, আপনি দেখছেন যে পরপর 2 দিনে কিন্তু 2টো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আদাবর থানা সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন, তার জন্য হত্যা মামলা দায়ের হয়েছে। প্লাস আপনি কালকে কিন্তু ক্রিকেট বোর্ডকে একটা উকিল নোটিশও পাঠিয়েছেন, সে উকিল নোটিশে বলে সাকিবকে প্রত্যাহার করে দেশে এনে আইনের হাতে সোপর্দ করার জন্য। আপনি বিষয়টাকে কেমন দেখছেন? সাকিব কিন্তু এখন দেশের বাইরে টেস্ট খেলছে, এবং ঘটনাটা তখন কিন্তু সাকিব কানাডার গ্লোবাল টি20তে খেলছিলেন। দেখুন, মামলা তো যে কারোর বিরুদ্ধে হতে পারে, কিন্তু সেই মামলার গ্রহণযোগ্যতা এবং সেই মামলার আপনার সত্যতা কতখানি বা সেই মামলার মোরালিটি কতখানি, সেটাও কিন্তু একটা দেখার বিষয়টা রয়েছে। আর এখন যে ঘটনাটা ঘটেছে সেটার আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সাকিব আল হাসান, শুধু সাকিব আল হাসান না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো ক্রিকেটার যারা রয়েছেন তাদের সর্বোচ্চ অভিভাবক। তো কোনো এখানে যারা খেলছেন, যে ক্রিকেটাররা খেলছেন, তারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেই সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু প্রথমেই চলে আসে ক্রিকেট বোর্ডের কাছে। তো সাকিব আল হাসানকে এই মুহূর্তে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, এই বিরুদ্ধে আমি মনে করি যে এই ক্ষেত্রে সাকিব আল হাসানকে আপনার সেফ করাটা বা সাকিব আল হাসানের পাশে দাঁড়ানোটা কিন্তু ক্রিকেট বোর্ডের অভিভাবক হিসাবে অবশ্যই উচিত। এখন এটার মানে এটা না যে সাকিব আল হাসানকে আপনি ডেকে নিয়ে এখানে চলে আসতে বলবেন বা তাকে বলবেন যে সেকেন্ড টেস্টে সে না খেলতে। আমার তো মনে হয় না যে পরিস্থিতিতে এখন মামলাটা হয়েছে তাতে সাকিব আল হাসানকে আপনি সেকেন্ড টেস্টে রাখলে বড় কোনো ধরনের কোনো সমস্যা হবে, সেটা না। সো আমার কাছে এই মুহূর্তে মনে হয় স্যার এখানে কিন্তু একটা সন্দীপ লামিচানে কিন্তু ধর্ষণ মামলার আদালতের আদেশের পরেও কিন্তু আপনি সিপিএল এ খেলা চলাকালীন খেলতে পারছে, তাই না? দেশে আসার পরে উনি অ্যারেস্ট হয়েছেন। তো এটা কি সাকিবের তো সেকেন্ড টেস্ট খেলতে এখানে বাধা হওয়ার কথা না? না, আমি সেটাই বলছি যে আপনি এটা যেহেতু একটা সিরিজের মাঝখানে তিনি রয়েছেন এবং তিনি যেন সুন্দর মতো ভালোভাবে খেলতে পারেন, পুরো সিরিজটা শেষ করে আসতে পারেন, সেই চিন্তাটুকু করা উচিত। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেট বোর্ডের কিন্তু এখন আপনাকে সাকিব আল হাসানকে সাপোর্ট দিতে হবে। এই সমর্থনটুকু তিনি কিন্তু ন্যায্যতা, এই সমর্থনটুকু তিনি অবশ্যই পাবেন। কিন্তু ক্রিকেট বোর্ড যদি এখন তাকে সমর্থনটুকু না দেয়, তাহলে আমার মনে হয় যে জিনিসটা ঠিক হবে না। এবং আমি যতদূর জানি যে ক্রিকেট বোর্ড অবশ্যই তাকে সমর্থন দিবে। কালকে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি যিনি ছিলেন, তিনি বোর্ড মেম্বারদের সাথে বসেছিলেন এবং তিনি এই বিষয়টার ব্যাখ্যাটা দিয়েছেন। তিনি পরিষ্কার করে কোনো কিছু সেরকমভাবে বলেননি যে সাকিবকে ফিরিয়ে আনা হবে বা দ্বিতীয় টেস্টে আপনি খেলানো হবে না, তেমন কিছু বলেননি। তিনি বলছেন যে দেখুন, এখন টেস্ট ম্যাচ চলছে, এই টেস্ট ম্যাচের পরে আমরা একটা সিদ্ধান্তটুকু নিব। তারপরও আমি
তারা যেরকম ভাবে লজিক্যাল এবং তারা যেরকম ভাবে আপনার ইন্টেলিজেন্সি নিয়ে বোর্ড পরিচালনা করবেন বলে আমরা আশা করছি, তাতে এই যা ঘটনা ঘটেছে তাতে সাকিবকে অবশ্যই তাদের সমর্থন করাটা উচিত। আর আরেকটা জিনিস একটু স্বামী ভাই এখানে যোগ করি, দেখুন সাকিব আল হাসান কেন, যে কারো বিরুদ্ধে কিন্তু আপনি এখন এর আগে যে প্রাইম মিনিস্টার ছিলেন তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এখন আমাদের যে যিনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার বিরুদ্ধে কিন্তু আগের কমিটি যারা সরকার যারা ছিল তারাও কিন্তু মামলা করেছে। মানে আমি কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু তারপরেও দেখুন ওই সেই মামলাগুলো কিন্তু আপনি ন্যায্যতা পাইনি। সেই মামলাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে আওয়ামী লীগ যে মামলাগুলো হয়রানিমূলক মামলা হয়ে যাচ্ছে, হয়রানিমূলক মামলা, নিপীড়নমূলক মামলা, এবং সেই মামলা কিন্তু আপনার শুধু কোনো মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি, দেশেও পায়নি এবং এমনকি বিদেশেও পায়নি। সো সাকিব আল হাসানকে যদি আপনি সাকিব আল হাসানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনতে চান, সেই অভিযোগের কিন্তু অনেকগুলো ক্ষেত্র রয়েছে যে এই জায়গায় সাকিব আল হাসান এই প্রবলেমগুলো করেছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে, রাইট। কিন্তু তাকে আপনি যখনই এই ধরনের হত্যা মামলায় একটা মানে করার চেষ্টাটুকু করবেন, সেটা আমার মনে হয় যে খুব বড় কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সাকিবের উপরে কি একটা বিরূপ প্রভাব পড়ছে না যে তার পারফরমেন্সে? কারণ নানাভাবে তো পার্শ্বচাপ একটা চলে আসে এই ধরনের ঘটনায়। না, অবশ্যই আসবে, কারণটা হলো যে তিনি তো মানুষ। কারণ এই হত্যা মামলা তার বিরুদ্ধে হয়েছে, তিনি যদি দেশে আসেন তাহলে কি হবে? গ্রেফতার হবেন, এছাড়া তো দ্বিতীয় কোনো অপশন নাই। দুটো জিনিস হতে পারে, তিনি যদি আদালতে নিজেকে আত্মসমর্পণ করেন, আমরা জানি না এখন পর্যন্ত এই মামলার এজাহারটা দেখলে বোঝা যেতে পারে যে তিনি আগাম জামিনও তো নেওয়া যায়, আগাম জামিন নেওয়া যায়, এবং তিনি আগাম জামিন তাকে গ্র্যান্ট করা হবে কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। কারণ এখন যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে কারো কিন্তু আপনার আগাম জামিন তো হচ্ছে না, বরঞ্চ আপনার সবারকে আপনার রিমান্ডে নেওয়া হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে। সো আমার মনে হয় না যে সাকিব আল হাসানের ক্ষেত্রে সেরকম কোনো জিনিস আমাদেরকে দেখতে হবে। তো আমি আশা করছি যে যেভাবে এই মামলাটা হয়েছে তাতে ক্রিকেট বোর্ড অবশ্যই সাকিব আল হাসানের পক্ষে পাশে, সাকিব আল হাসান যেন ক্রিকেট বোর্ডকে পাশে পান সেটা একটা দেখার বিষয়। আর আপনি যে কথাটা বলছিলেন যে চাপের মুখে, অবশ্যই চাপের মুখে তিনি পড়বেন, কারণ তিনি তো মানুষ, তিনি জানেন যে কি সমস্যা হয়েছে এবং আসলে তা এখানে ঢাকায় ফিরলে তার কি হতে পারে সেই জ্ঞানটুকু তার অবশ্যই রয়েছে। তারপরে আমি মনে করি যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনি যদি সাকিব যেহেতু রাজনীতিতে জড়িয়েছেন, এখন রাজনীতিতে জড়াতে হামলা মামলা আপনাকে সহ্য করতেই হবে। তারপরও বিষয়টা যেহেতু সাকিব আল হাসান এবং তিনি যেহেতু এখন পর্যন্ত একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন, একটা টেস্ট সিরিজের মধ্যে রয়েছেন, এই বিষয়টা আরো সুন্দর করে বা অন্যভাবে একটু আপনার ফয়সলা হতে পারতো বা একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারতো। সো সিরিজের মাঝখানে তাকে এই ধরনের একটা দুঃসংবাদ শুনতে হয়েছে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে যেটি আমি বলছি সেটা হলো যে তিনি রাজনীতিবিদ হওয়ার কারণে কিন্তু এই ধরনের মামলার সম্মুখীন তাকে হতে হয়েছে। তিনি যদি আপনার খেলোয়াড় থাকতেন তাহলে হয়তো দেখতেন যে আপনি এই ধরনের ঘটনা ঘটতো না। আর এটা সহজ বিষয় যে যখন এই ঘটনাটা, যে হত্যাকাণ্ডটা ঘটেছিল এখানে, তখন সাকিব আল হাসান দেশে ছিলেন না, সেটা বড় বিষয় না। একজন দেশের বাইরে থাকলেও সেটাতে যে তার বিরুদ্ধে যে মামলা করা যাবে না তেমন কোনো কিছু না। আমার প্রশ্নটা হলো সাকিব আল হাসানের বিরুদ্ধে আপনি যদি অভিযোগই আনতে চান বা কোনো করতে চান, সেটাতে এই ধরনের অভিযোগ করলে সেটা আমি মনে করি না যে সেটা সাধারণ মানুষ, হয়তো ফেসবুকে অনেকে সাকিব বিরোধী যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনি হয়তো বাহবা পেতে পারেন, কিন্তু তারপরে আমি মনে করি যে সাধারণ মানুষ এবং আপনার বিদেশে এই বিষয়ের বা আন্তর্জাতিক মহলে এই বিষয়টা খুব একটা ভালো কোনো সুখকর কোনো বার্তা দিচ্ছে না। আমি শেষ করছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শামীম ভাই। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছিল এবং তাদের প্রায় যত উপদেষ্টা রয়েছেন তাদের কাছ থেকে আমরা, বিশেষ করে যুব ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা আসলে ব্যক্তিকে পরিবর্তন চাই না, আমরা সিস্টেমকে বদলাতে চাই। সিস্টেমকে বদলালে তাহলে আপনি যদি পরবর্তীতে সেই সিস্টেমটাই যদি ভালো সিস্টেমটা ফলো করেন তাহলে দেখবেন যে কোনো ব্যক্তি কে নিয়ে আর চিন্তা আপনাকে করতে হবে না। সো আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত যে ওনার যে বক্তব্য উনি এখানে দিয়েছিলেন সেই বক্তব্যটা কিন্তু সাকিবের এই মামলার সঙ্গে মানে যেভাবে ঘটনাটা ঘটেছে তাতে কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না বা খাপ খাচ্ছে না। তাহলে তো সিস্টেমটা আগের মতোই রয়ে গেল। আওয়ামী লীগ সরকারের সময় আমরা কিন্তু এখানে দেখেছি যে আপনি কারো বিরুদ্ধে যদি যেতেন বা কোনো একটা মন্তব্য করতেন, কোনো একটা লেখা লিখলেন, তার বিরুদ্ধে কার্টুন একেও কিন্তু জেলে যেতে হয়েছে। সো সেই সিস্টেমটা যেন আবার ফিরে না আসে, এই আশাটুকু আমরা অন্তত করতে পারি। আর একটা জিনিস হলো যে পুরো জিনিসটাই যদি একটু সফিস্টিকেটেড কায়দা হয় এবং ক্রিকেট বোর্ড যদি অভিভাবক হিসাবে সাকিবের পাশে এসে দাঁড়ানো উচিত অবশ্যই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে চাপের কথা আপনি সাকিব আল হাসানকে বলছেন সেটা যেন না হয়। সাকিব আল হাসান যেন দেশে ফিরেন, সাকিব আল হাসানকে যেন আমরা আরো লম্বা সময় টেস্ট ক্রিকেটে দেখতে পাই, এখানে তিনি প্র্যাকটিস করতে পারেন খুব ভালোভাবে নিশ্চিন্ত মনে। রাজনীতি আলাদা জিনিস, সেটার সাথে তিনি জড়িত থাকবেন কি থাকবেন না সেটা তার বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে কোনো খেলোয়াড় থাকা অবস্থায় বা কোনো একটা ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশনের সাথে জড়িত থাকা অবস্থায়, অর্থাৎ চুক্তিবদ্ধ ক্রিকেটার বা চুক্তিবদ্ধ ফুটবলার হিসেবে থাকা অবস্থায় কারোই কিন্তু আমি মনে করি না যে পেশাদার রাজনীতিতে জড়ানো উচিত। তার পেশার
ওই তার আগের পেশাটা ছেড়ে তারপর তাকে কিন্তু রাজনীতিতে আসা উচিত। একটু কনসেন্ট্রেশন বেশি দেওয়া যেতে পারে খেলায়, তাহলে তাই না? শুধু সেটা না, আপনি দেখবেন যে জটিলতা কমে, অনেক ধরনের কিন্তু জটিলতা কমে। এই যে এই সাকিব যদি রাজনীতি না করতেন তাহলে কিন্তু আজকে এই ধরনের জটিলতা তাকে পড়তে হতো না, মামলা জড়ানো হতো না। আপনি আওয়ামী লীগ সমর্থন করেন এমন অনেক ক্রিকেটার কিন্তু রয়েছেন এবং অনেক ফুটবলার কিন্তু রয়েছেন। তো সবাইকে যে আপনি মামলায় নিয়ে আসবেন, সবাইকে যে আপনার জেলে ভরতে হবে, এই ধরনের মানসিকতা থেকে আমি মনে করি বেরিয়ে আসা উচিত। দর্শক, আজ এই পর্যন্তই, সময় সংক্ষেপের জন্য শেষ করে দিতে হলো। ইনশাল্লাহ আগামীকাল আমরা আরো একটা পর্বে আসব, পত্রপত্রিকার উপর আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন আরো একজন অতিথি। সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।